বলো। আচ্ছা, আমার বক্তব্য হচ্ছে, প্রথম কথা, সৃজনদা যে ছবিগুলো দেখিয়েছে এবং যাদের কথা বলেছে তার মধ্যে কাইয়ুম মোল্লা, অভিরূপ চক্রবর্তী, যেটা স্যারও বললেন, ওরা ভলেন্টিয়ার ছিল, ইনভাইটেড গেস্ট ছিল, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা ওই অর্গানাইজ করার কাজে ছিল। ঠিক আছে। 2 নম্বর কথা হচ্ছে, জানা বলে একজনের ছবি দেখিয়েছি, কি জানা দেখিয়েছে আমাদের একটা, অয়ন জানা। হ্যাঁ, অয়ন জানা হচ্ছে আমাদের জয়ী বলে একটা ব্যান্ড আছে, আমাদের বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা ওখানে গান গায়। ছেলেটা ওই ব্যান্ডের সদস্য, ছেলেটার বয়স খুব জোরে 19 থেকে 20 হবে। ওর ফেসবুক প্রোফাইলে গিয়ে দেখবেন পলিটিক্যাল পোস্টও নেই, শুধু গান আর স্টেজ শো এর প্রোগ্রাম। ওর ছবি দেখিয়েছে সৃজন দ্বারা। আরেকজন সম্বুদ্ধ বলে যার ছবি দেখিয়েছে, সে হচ্ছে বঙ্গবাসী ইভিনিং কলেজে পড়ায়। তো যে পড়ায় সে থাকবে না তো কে থাকবে বলুন? তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে 4 জনের ছবি দেখিয়ে প্রমাণ করতে চাইছে এরা বহিরাগত গুন্ডা, এদের মধ্যে কে গুন্ডা? ওই বাচ্চা অয়ন, ভলেন্টিয়ার অভিরূপ, নাকি কলেজে পড়ায় সম্বুদ্ধ? এটা সৃজনদা একটু বলবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে আপনাদের মনে আছে বিশ্বদা, রায়গঞ্জ ইউনিভার্সিটিতে তখন শঙ্কুদা সম্ভবত আমাদের টিএমসিপির প্রেসিডেন্ট, কোনো ছাত্র নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল অধ্যাপকদের সঙ্গে কিছু খারাপ ব্যবহার করার। ওই নিয়ে আমাদের বামপন্থী দাদা ভাইরা আজও কথা বলেন, সমালোচনা করেন, যেটা যুক্তি ন্যায্যভাবেই করেন, কারণ ওরা খুব খারাপ ঘটনা ঘটেছিল এবং 10-12 বছর ধরে করে আসেন, যে কোনো ঘটনায় টানেন। সেদিনকে রায়গঞ্জের ঘটনাটা যদি অন্যায় হয়ে থাকে, তাহলে যাদবপুরের অধ্যাপকদের গায়ে হাত তোলার ঘটনাটা কেন অন্যায় নয়? 3 নম্বর কথা আমি যেটা বলতে চাই, যে 2টো পয়েন্ট আমি আর বলবো, যে যারা আমরা অনেকেই সিপিএম এর শাসনকাল তো সেভাবে উপলব্ধি করিনি, আমরা তখন অনেক ছোট, সিপিএম যখন চলে যায় আমার তখন ক্লাস 11-এ পড়ি কি 12-এ পড়ি বা এরকম কিছু একটা হবে। তো 1977 থেকে 2011 রাজ্যের অভিজ্ঞতা যাদের নেই, তারা ট্রেলার হিসাবে যাদবপুরটা দেখলে বুঝে যাবেন কি ছিল। আর আমি লাস্ট পয়েন্ট বলতে চাই, সিপিএম এর এই আদর্শগত বিচ্যুতি 2016 সালে শুরু হলো কংগ্রেসের সাথে জোট দিয়ে। 2019-এ মাঝখানে আনঅফিসিয়াল একটা হয়েছিল ভোটার ট্রান্সফার, কাদের সাথে আমি আর বললাম না। 3 নম্বর, 2024-এর লোকসভা নির্বাচনে বাই ইলেকশনে প্রথম দেখলাম সিপিআই এমএল এর সাথে জোট হলো নৈহাটিতে, এবং এখন দেখছি মাওবাদীদের সাথে অ্যালায়েন্স। সেই মাওবাদী যে আমাদের রাজ্যের প্রাক্তন, সেই সংগঠন যারা আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ল্যান্ডমাইন পুঁতে মেরে ফেলার চেষ্টা করেছিল। এবং আমি লাস্ট কথা বলি, একটা লাইন বলে শেষ করি, ডেমোক্রেসির কথা হচ্ছে। 2টো অভিযোগ আমি বলছি। এসএফআই এর অভিযোগ, যে ইন্দ্রানুজ অভিযোগ করেছিল, যেটা ভিডিও আমি দেখিয়েছি, যে এসএফআই তাদেরকে থ্রেট দেয়, তাদের পোস্টার ছিঁড়ে দেয় এবং তাদের বলেছে লাশ ফেলে দেবো, এটা একটা কথা। আর উল্টো দিকের অভিযোগ, এসএফআই এর অভিযোগ, যে ওই মাওয়িস্ট সংগঠন ওরা পোস্টার দিয়েছিল এসএফআই কে শালকু ট্রিটমেন্ট দেওয়া হবে। এখন এই শালকু মানে আমরা জানি, মেরে দেওয়ার পর তার বডিটা রাস্তায় ফেলে রাখা হয়েছিল যতদিন না পচে যাচ্ছে, এই ভয়ঙ্কর। তাহলে যে ইউনিভার্সিটিতে একদল একদলকে শালকু ট্রিটমেন্ট দেওয়ার কথা বলে আর আরেক দলের লাশ ফেলে দেওয়ার কথা বলে, তারা আবার ডেমোক্রেসির জন্য ব্রাত্য বসুর গাড়িতে কাঁচ মারে। তা কেরম ডেমোক্রেসি চলছে? এরা নিজেরা নিজেদের শালকু আর লাশ ফেলার গল্প শোনাচ্ছে বলুন। অনেকগুলো প্রশ্ন জমে গেছে, তুমি আমাকে সময় দিও। আচ্ছা, 1 নম্বর হলো যে যাদবপুরে সিসিটিভি নেই। আমি দেবাংশুর কথারই মূলত 1, 2, 3, 4 করে বলতে বলতে যাচ্ছি। বেশ কিছু জায়গায় আছে, সেই সিসিটিভিতে কেউ হাত দেয়নি, গেটে নেই, বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং ইত্যাদিতে আছে, ফ্যাকাল্টি নিচে। থ্যাংক ইউ যে যথেষ্ট থেকে বেশ কিছুতে আসার জন্য একদিনের মাথায় থ্যাংক ইউ। না, আচ্ছা, আই রিপিট, যথেষ্ট আছে। আবার বলছি, 2 নম্বর কথা হচ্ছে, আমাকে সেই শঙ্কর, 2 নম্বর কথা হচ্ছে যে আরো সিসিটিভি যদি লাগে। এর ওই র্যাগিং কাণ্ডের সময় থেকে পড়ুয়াদের বক্তব্য ছিল, আমরা পার্সোনাল সার্ভেলেন্সে নেই, কিন্তু নিরাপত্তার জন্য কোনো আলোচনায় আমরা আছি। 3 নম্বর হলো, এই সিসিটিভি চাই জিঙ্গুইজমটা যারা করছে, তাদের কি ভূমিকা ছিল? তারা যাদবপুরে সিসিটিভি চেয়েছিল, আর একই সময় স্বরূপনগরে শহীদ নুরুল ইসলাম কলেজে সিসিটিভি ভাঙতে গেছিল, কারণ ওখানে টিএমসিপির দুর্নীতি ধরা পড়ে যাচ্ছিল। দ্বিতীয়ত, চট করে বলিনি, এটা দেবাংশুকেই বোধহয় মনে করাতে হবে, 2005-10 বলল, 14 সালটা কনভিনিয়েন্টলি ভুলে গেল। পুলিশ ঢুকেছিল, হোক্কলরব আন্দোলন ইত্যাদি ইত্যাদি, মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। 3 নম্বর বলেছে মধ্যাঙ্গুলি, আমি যা চট করে নোট করলাম। বাচ্চারা বড়দের থেকেই শেখে, মহুয়া মৈত্র থেকে শিখেছে হয়তো, এর বেশি আমার কিছু বলার নেই। 4 নম্বর হচ্ছে, এই যে যাদবপুরে কেউ ঢুকতে পারবে না, গন্ডগোল, এইসব হেনা তানা, এইসব যাদবপুরের ছাত্ররা একে মারছে ওকে মারছে। আচ্ছা বিশ্বদা, খুব খুশি হব তুমি আরেকদিন আরেকটা সোজাসাপটা করো প্লিজ। দিলীপ ঘোষ যাদবপুরের ঠ্যাং ভেঙে দেবে বলছে। বাইরে থেকে বিভিন্ন রাজ্যের বিভিন্ন দলের পলিটিক্যাল লিডাররা তারা ক্রমাগত যাদবপুরকে 1 সেকেন্ডে, 30 সেকেন্ডে, 2 মিনিটে, 1.5 মিনিটে বুঝে নেবো করে যাচ্ছে। 4, এই যে এত অভিযোগ উঠছে, দেবাংশু অনেকগুলো অভিযোগ করেছে এবং সত্যিই তো এই যা হয়েছে, চেয়ার ঢুকিয়ে দেওয়া, চাকা ইত্যাদি ইত্যাদি, আমরাও ভিডিওয়ে দেখেছি। আন্দোলনের ক্ষেত্রে এই ধরনের এক্সেস নিন্দনীয়। আমার প্রশ্নটা হচ্ছে,
যে ইনস্টিগেট কে করেছিল। বহিরাগতরা আছে এটা প্রমাণিত। প্রথম দিন বলা হচ্ছিল বহিরাগত কেউ নেই, তারপর ছবি ভিডিও দেখানোর পরে প্রমাণিত হলো বহিরাগত আছে। তারপরে বলা হলো যে না, ওরা ভলান্টিয়ার। ক্যালকাটা ইউনিভার্সিটিতে গুন্ডামি করে এখন ঢুকতে পারে না সে ছেলে যাদবপুর ইউনিভার্সিটিতে ওয়েব কুপার মিটিং এ ভলান্টিয়ার হয়ে গিয়েছে। ভলান্টিয়ারের চেহারাটা বুঝো। লাস্ট পয়েন্ট, উত্তর নেবে। এইবারে সবচেয়ে মজার পয়েন্টটা, ইন্দ্রানুজের রাজনীতি। আচ্ছা, ইন্দ্রানুজ রাষ্ট্রদ্রোহী, টুকরে টুকরে মাওবাদী সব বুঝলাম। অভিনব বলে যে বাচ্চা ছেলেটা বা অনুজ্ঞা বলে যে মেয়েটা, এরা তো কেউ মাওবাদী না, বা আরো যাদের যাদের কথা বলছে, এসএফআই আছে, অন্য জিনিস আছে। এরা মার খেলো কেন? তার মানে যারা মারতে এসেছিল, আক্রমণ করেছে যারা, তারা মারার সময় কে মাওবাদী, কে আরএসএফ, কে এসএফআই এসব দেখেনি। তার মানে এক্স্যাক্টলি, তার মানে আসলে যাদবপুরের ছাত্রদের অ্যাজ আ হোল ভয় পেয়েছে। তার মানে ইন্দ্রানুজের রাজনীতিটা এখানে গৌণ। ইন্দ্রানুজ এসএফআই হলেও মার খেত। যে কারণে আমি এখানে বলেছি যে টিএমসিপির কোন সদস্য যদি স্বচ্ছ ছাত্র ভোটের দাবি করে ব্রাত্য বসুর গাড়ির চাকার তলায় চলে যেত, আমরা টিএমসিপি সদস্যের পাশে দাঁড়াতাম। আমি শেষ করব, বগটুইতে যখন তৃণমূলের হাতে তৃণমূল মার খেয়েছিল, পুড়ে মরেছিল, প্রথম যে রাজনৈতিক নেতা গণতন্ত্রের বার্তা নিয়ে ঢুকেছিলেন বগটুইতে, তার নাম মোহাম্মদ সেলিম। না, আবার সেই বহিরাগত তত্ত্বটার কোনো মানেই হয় না ভাই, কারণ তাদেরকে আমন্ত্রণ করে আমরা এনেছিলাম। বহিরাগত যে বহিরাগত যাদবপুরের প্রাক্তনী, সে 7 তাড়াতাড়ি গ্রেপ্তার হয়ে গেল, আর টিএমসিপির বহিরাগতরা এখনো পর্যন্ত গ্রেপ্তার হলো না। তোমরা যদি এটা মানো, স্বীকার করো যে একটা সেমিনার হচ্ছে, আমন্ত্রিতরা আছে, তারা বহিরাগত, আমি তোমাদেরকে আবার বলছি, তোমরা প্রিন্সিপাল সিদ্ধান্ত নাও যে যাদবপুরে কোনো বহিরাগত ঢুকবে না। সে চেউ গুয়েভারা হোক, বাবুল সুপ্রি হোক, ব্রাত্য বসু হোক, তোমরা সিদ্ধান্ত নাও, আই কার্ডের ব্যবস্থা করো। আমরা বারবার চেষ্টা করেছি, রাত্রি 8টার পরও আই কার্ড তোমরা আমাদেরকে করতে দাওনি, ছাত্ররা করতে দেয়নি। কিন্তু এটা সত্য আমি বলবো, এসএফআই কিন্তু শিক্ষামন্ত্রী থাকার সময় ঝামেলা করেনি। ঝামেলাটা এসএফআই পরে করেছে, তারা জড়িয়েছে পরে, সেটা আমি নিয়ে চাক্ষুষ করেছি। তার মানে কিন্তু এই নয় শুভজিৎ, যাদবপুরের সব ছাত্রছাত্রীরা খারাপ। এই সংখ্যাটা 30 থেকে 40 জন। শঙ্কু, তোমাদের এত রাগ কেন? এই মাও মাকুজমি বললে, এই যারা আছে, যারা বামপন্থী আছে, তোমরা জমিতে পা রাখতে পারছো না বলেই কি এত রাগ? দেখুন বিশ্বদা, আমি আপনাকে একটা কথা বলছি, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে এরা নিজেদের শেল্টার এরিয়া বানানোর চেষ্টা করছে। মানে একদম, কারণ বাইরে যত ধরনের বড় অপারেশন করছে, তারপরে গিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে গিয়ে থাকছে। আমি তো নাম করে বলছি, অভিষেক মুখার্জি, একদম স্পেসিফিক্যালি আমি ছবি দেখাতে পারি এখন। এই অভিষেক মুখার্জির স্ট্রং মাওবাদী ব্যাকগ্রাউন্ড রয়েছে। এই আন্দোলনের, এই যে আক্রমণের পেছনে ব্রাত্য বসুর উপরের কি ভূমিকা ছিল, কটা মিটিং করেছে, এই ইঞ্জিনিয়ারিং এর ওদের যে অর্গানাইজেশন, তার পেছনের মাথা আপনারা খবর নিন। আমি তো নাম করে বলছি। আমি সরাসরি জানতে চাইছি, চে গুয়েভারার আত্মীয়ার অনুষ্ঠান হবে, সিপিএম এর বড় বড় নেতারা আসবে, তখন তারা বহিরাগতরা ঢুকতে পারবেন, শুধুমাত্র অন্য যে কোনো রাজনৈতিক দলের লোকেরা ঢুকতে পারবেন না। আচ্ছা, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গেটের বাইরে সভা করতে গেছিলেন, ওখানে আক্রমণ করার পর ওরা বলেছে আমরা মাওবাদী, তার ভিডিও ফুটেজ আছে, মার্কেটে ঘুরে বেড়াচ্ছে। তারপরে ও রাজ্য কেন অ্যাকশন নেবে না? আমি বলছি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এরা আক্রমণ করার টার্গেট করে। প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে আমি আজকে বলছি, এই ব্রাত্যবাবুকে তো এরকম মার খেয়ে বেরোতে হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন প্রকাশ্যে হেঁটে প্রেসিডেন্সি থেকে বেরিয়েছিলেন, এরা টার্গেট করতে গেছিল, আর পার্থবাবু পিছন গেট দিয়ে সেটিং করে বেরিয়েছিলেন। কিন্তু সেদিনও সেই জিনিস পুলিশকে ফেস করতে হয়েছে। সেদিন থেকে আপনারা যদি অ্যাকশন নিতেন, আজকে এরা ফ্র্যাঙ্কেস্টাইন তৈরি হতো না। এরাই তো হচ্ছে সরাসরি আক্রমণ করছে। আমি দীপ্তমানের কাছে জানতে যাবো একটা ভ্যালিড প্রশ্ন, এটার উত্তর দেবো তো? হ্যাঁ, নিশ্চয়ই দেবে। যে একটা ওয়েব গ্রুপে একটা সভা করছে, তারা একটা রাজনৈতিক সভা ডেকেছে, নিজেদের সভা করছে, সেখানে মিছিল করে তোমরা সেই প্রেক্ষাগৃহে ঢুকলে কেন? তোমরা তো অবশ্যই ব্রাত্য বসুর সাথে কথা বলবে, দাবি দেওয়া করবে, ওয়েট করা যেতে পারতো। একটা সভার মধ্যে তোমরা ঢুকতে গেলে কেন? প্রাথমিকভাবে হচ্ছে আমরা যখন জানতে পারি যে ব্রাত্য বসু আসছেন, সেই সময় হচ্ছে আমরা প্রাথমিকভাবে ব্রাত্য বসু আসছেন সবাই জানতো, অনেক আগে থেকেই জানা ছিল। হ্যাঁ, সেই সময় তোমরা তার বড় কার্টুন লাগিয়েছিল ওখানে, আমি যতদূর জানি। সেই সময় হচ্ছে আমরা প্রথমে আমাদের যে ওপেন এয়ার থিয়েটার আছে, ওএটি আছে, তার গেটের সামনে হচ্ছে আমরা কিছু ছাত্রছাত্রীরা আর কি বিক্ষোভ জানাচ্ছিলাম, যে কারণে আমাদের যে সমস্যাগুলো আছে সেই দাবিতে আমরা বিক্ষোভ জানাচ্ছিলাম। কিন্তু তারপরে ব্রাত্য বসু অন্য গেট দিয়ে ঢোকেন এবং আমাদের আর কি কোনো কথা না শুনেই ভেতরে উনি প্রবেশ করেন। এবং ঠিক আছে, তার ধরে নিলাম আর কি ওনার শিক্ষা ব্যবস্থার আর কি যে কোনো ধরনের উন্নতির প্রশ্নে আর কি ওনার কোনো দায় নেই, উনি ছাত্রছাত্রীদের কথা শুনবেন না, ঠিক আছে, ধরে নিলাম। কিন্তু আর কি মানে তারপরে আমাদের একটা ব্যানার আর কি ওএটির ওপরটায় লাগানো হয়, ওপরটায় উঠে লাগানো হয়। সেই সময় আর কি ভিতর থেকে কয়েকজন মানে
দেওয়ালের উপর উঠে সেই ব্যানার মানে লন্ডভন্ড করে দেয়, পুরো ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। এবং তার মানে পরবর্তী সময় থেকেই দেখা যায় ব্যানারটা উপরে লাগানো কেন হবে? আমাদের তো সভা, ওখানে আমাদের যেখানে হচ্ছে সভা, সেখানে তোমাদের ব্যানারটা লাগাবে কেন? এটা তোমরা করতে পারো। তার মানে যা বোঝা গেল দেবাংশুর কথা, শঙ্কুদার পুরনো স্মৃতি রোমন্থন ইত্যাদি সব বুঝে, যে বুদ্ধবাবুর সময়ও এসএফআই এর সাথে মাওবাদীদের বিতর্ক ছিল। 2025 সালেও ইন্দ্রানুদের কথায় বোঝা গেল এসএফআই এর সাথে মাওবাদীদের বিতর্ক আছে। শেষ করি, কোথায় বিতর্ক? তার মানে এই সংখ্যা- এক সেকেন্ড, বিশ্বদা এই পাঁচ লাইন বলুন। কোথায় বিতর্ক? তার মানে তোমাদের সাথে এসএফআই, বিতর্ক? সিপিআইএম SFI, এবং মাওবাদীরা সব এক। তাদের অবস্থান তোমরা সাদা পাল্টায়নি, এবং লাল। ইস্যু ভিত্তিতে তোমরা কমন কখনো কথা বলেছে, কোনো উন্নয়নের এক কোনো এবং কিছু অভিন্ন প্রয়োগ কথা করবে বলেছে। না। মাঝখান থেকে পাল্টিটা খেয়েছে আমি কে? দেবাংশুর কাছে আসবো। বিশ্বদা মাঝখান থেকে পাল্টি খেয়ে গেছে তৃণমূল। এবং SFI তখন এবং বুদ্ধবাবু খারাপ ছিল, মাওবাদীরা ভালো ছিল। এখন মাওবাদীরা ভালো, বুদ্ধবাবু খারাপ, আর বুদ্ধবাবু ভালো। যে প্রশ্নটা উঠে আসলো ওদের থেকেও, সবার থেকেও, ছাত্র ভোট না হয় কি অশান্তির কারণ বলে মনে হচ্ছে? দেখুন, প্রথম কথা হচ্ছে ছাত্র ভোট নিয়ে আমার মনে হয় একটা আলাদা করে সুপ্রিয় সময় ছাত্র ভোট ছিল। আলাদা করে বিতর্কের অবকাশ রয়েছে। এটা একটা ছোট ইস্যু, এক লাইনে বলার মতো নয়। আজকের আলোচনাটা যদি ছাত্র ভোট নিয়ে হতো, সম্পূর্ণটাই করার মতো প্রিপারেশন আমাদের আছে। কিন্তু বিষয়টা হচ্ছে আজকের আলোচনাটা হচ্ছে যে অ্যানার্কিটা হয়েছে সেই ব্যাপারটা নিয়ে। এবং আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই, আপনি যখন আমাদের এই ভাইকে জিজ্ঞেস করলেন যে ওখানে তো একটা প্রোগ্রাম হচ্ছিল, দেখুন দুটো অপশন। আমার যদি মনে হয় কোনো একজন মন্ত্রী, ক্ষমতাধর ব্যক্তি, নীতি নির্ধারক, তাকে আমার কিছু জানানোর আছে, আমার দুটো অপশন আছে। তার একটা শিডিউল প্রোগ্রাম হওয়ার আগেই তাকে আটকে দিলাম, আরেকটা হচ্ছে তিনি তার শিডিউল প্রোগ্রামটা করে যখন বেরোচ্ছেন আমি আমার দাবি জানালাম। ব্রাত্য বসু ঢুকলেন, ওরা দ্বিতীয়টা বেছে নিয়েছে। করছেন, আমি বলছি এবার বুঝুন, যখন প্রোগ্রামে আছে, ওরা প্রথমে ব্রাত্য বসুর জন্য যে গেটে ওয়েট করছিল, ওদের বক্তব্য ব্রাত্য বসু অন্য গেট দিয়ে ঢুকে গেছেন প্রোগ্রামে। যখন ব্রাত্য বসু বক্তব্য রাখছেন, তখন পেছন থেকে স্টার্ট হলো মিডিল ফিঙ্গার দেখানো। 1 নম্বর, সৃজনদার কথা অনুযায়ী মহুয়া মৈত্রের অনুপ্রেরণায় মহুয়া মৈত্র একটা টিভি চ্যানেলের সঞ্চালককে দেখিয়েছিল, আর সৃজনদারা দেখাচ্ছে অধ্যাপকদের স্টেজকে। ডিফারেন্সটা বুঝবেন, মানে ওই আর কি, তোমরা যাদেরকে একই তো, এখন তো অ্যালায়েন্সে আছো, ঠিক আছে। আমি যেটা বলতে চাইছি, 2 নম্বর কথা, ভাইয়ের কথা অনুযায়ী এরপরে কি হয়েছে, আমি ধরে নিলাম এ কথা সত্য, যে তাদের কোনো একটা পোস্টার বা ব্যানার নাকি আমাদের লোকেরা খুলে দিয়েছে। আমার প্রোগ্রামে যদি অন্য কোনো পার্টির পোস্টার থাকে আমার স্টেজের ওখানে, তো আমি ন্যাচারালি সেটা খুলবো, এটা অস্বাভাবিক কিছু না। সিপিএম এর ব্রিগেড হলে সেখানে মমতা বাড়ির ছবি তারা অ্যালাউ করবে না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন এটা হলো, তখন আস্তে আস্তে তারা ভেতরে প্রবেশ করলো, এবং আমাদের প্রদীপ্ত মুখোপাধ্যায় এবং তার সঙ্গে আরো কয়েকজন, তারা পেছনে গিয়ে তাদেরকে বললেন, ভাই তোমরা একটু শান্ত থাকো। এই ঘটনাটা থেকেই তারা তখন হাতাহাতি শুরু করলো, তখনই প্রদীপ্ত তাকে ধাক্কা মারলো। আমি আসছি। এটাই তো কোশ্চেন কেন দরকার পড়লো। অধ্যাপক শুভজিৎ নস্করের কাছে। শুভজিৎ বাবু, আপনি আমাকে বলুন যে এ তো নানা রকম রাজনৈতিক দল তাদের কথা বলবে, তাদের বক্তব্য পেশ করবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এই অশান্তি থেকে মুক্তি পাওয়ার উপায়টা ঠিক কি? অশান্তি থেকে মুক্তির উত্তর দিতে গিয়ে আমার সেই ডক্টর আম্বেদকরের বিখ্যাত উক্তি মনে পড়ছে যে আমাদের ভারতবর্ষের গণতন্ত্র টপ ড্রেসিং। সেই জন্য মরালিটি উপরের লোকজনদের নেই, তারা ক্ষমতাটা খুব ইজিলি পেয়ে গেছে স্বাধীনতার পরেই, কিন্তু নিচের দিকে তারা ডেমোক্রেসির স্বাদ আজও পায়নি, তাই তারা প্রোটেস্ট করে, তাই তারা আউটরেজ করে। এই জন্য নৈতিকতার যে আইডিয়াটা আমি বারবার বলছি, এবং এই এজেন্ডাটাকে আমি পুশ করতে চাই স্টুডেন্টদের মধ্যে, আমার মধ্যেও, আমি অ্যাজ এ শিক্ষক, যে নৈতিকতাটা একটা ন্যাচারাল সেন্টিমেন্ট হওয়া দরকার। সেই ন্যাচারাল সেন্টিমেন্ট কাল্টিভেট করা দরকার। বাইরের পলিটিক্স এবং ভিতরের পলিটিক্স, দুই পলিটিক্সকে আপনি দেখুন না, সেখানে বিস্তর রকমের নৈতিকতার অভাব। আপনার জেএনইউ থেকে আজকে 2জন বড় টপ মিনিস্টার তো, নির্মলা সীতারামন, জয়শঙ্কর, তো জেএনইউ প্রোডাক্ট। তখন সিসিটিভিও ছিল না জেএনইউতে। শুধু সিসিটিভি নয়, নৈতিকতার দায়িত্ববোধটাও আসতে হবে ছাত্রদের মধ্যে, শিক্ষকদের মধ্যে, সরকারের মধ্যে এবং রুলিং এলিটের মধ্যে। কোথাও একটা ব্যালেন্সের অভাব হচ্ছে, ভারসাম্যের অভাব হচ্ছে। যে বছরখানেক আগেকার ঘটনা, এই যাদবপুরের হস্টেলের বারান্দা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছিল স্বপ্নদ্বীপের, এরকম স্বপ্নদ্বীপ যেন আর মৃত্যু না হয়। এই যে ঘটনা ঘটেছে, যে ছেলেটি আহত হয়েছেন ইন্দ্রানুজ, এইরকম ঘটনা যেন না হয়, এইগুলোই আমাদের দেখার। আন্দোলন চলুক, প্রতিবাদ চলুক, সব হোক, কিন্তু কোথাও যেন তার একটা ভারসাম্য থাকে। প্রফেসররাও তার দায়িত্ব পালন করুন, ছাত্ররাও আন্দোলন করুন। আন্দোলনের নামে গুন্ডামি যেমন বরদাস্ত করা যায় না, তেমনি বাইরের যারা গুন্ডা আছেন তাদেরও যেমন ভেতরে অ্যালাউ করা যায় না। সব মিলিয়ে কোথাও একটা ব্যালেন্সের অভাব হচ্ছে এই শিক্ষাঙ্গনে। এটা কিন্তু আমাদের অচিরেই সমাধান করতে হবে।
top headlines.